আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল আই ডিজিটাল এবং ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। আর কিছুক্ষণ পরেই এফসি এশিয়ান কাপ বাছাইয়ের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ ভারত ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে। আর সেই ম্যাচটিকে নিয়ে আমরা কথা বলবো। আর ইতিমধ্যেই অনেক দর্শক কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং গেটে যে পরিমাণ দর্শক এর আগেও এসেছিলেন, আজকের ম্যাচেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সবাই খুব হিমশিম খাচ্ছে। তবে আমাদের ফোকাস থাকবে এখন মাঠের মধ্যে, সেখানে কি করছে বাংলাদেশ দল এবং কি করতে পারে এই ম্যাচে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এবং এই ম্যাচগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, যিনি জাতীয় দলের গোলকিপারটাও এবং তিন কাঠির বার যেটাকে বলা হয় সেটাকে খুব দুর্দান্তভাবে কিন্তু তিনি সামলেছেন। এবং আমাদের সঙ্গে আছেন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব। বাংলাদেশ ভারত ম্যাচটি সবচেয়ে বেশি আসলে উত্তেজনা করে একটা ম্যাচ এবং প্রচুর প্রেশারে থাকে দুই দলই। তো যেহেতু ঢাকায় আসলে ম্যাচটা, সেটা নিয়ে আসলে কী ভাবছেন এবং কি ম্যাচ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কাছে আসবে। শুরুতে আসলে বিপ্লব ভাইয়ের কাছে জানতে চাইবো যে আজকের ম্যাচটিকে কি প্রেডিকশন করছেন এবং কেমন হবে বলে আশা করছেন। হ্যাঁ, ধন্যবাদ। কিছুক্ষণ পরে কিন্তু আমরা ম্যাচটা খেলতে যাচ্ছি। অলরেডি আপনিও কিন্তু স্নায়ুর চাপে ভুগছেন, যে আপনিও ঘেমে যাচ্ছেন। তো আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষই কিন্তু একটা চাপে আছে, যে সবার মধ্যে একটা স্নায়ুর চাপ বিরাজ করছে যে এই উপমহাদেশের দুটো দল খেলতে যাচ্ছে। সো আসলে ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচগুলো সবসময় কম্পিটিটিভ একটা ম্যাচ হয়, আর এই ম্যাচটা আমরা কখনোই হারতে চাই না। সো আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশের মানুষ কিন্তু ফুটবলের এখন নতুন যে জাগরণ হয়েছে, যে 80-90 দশকের পরে হামজা সুমিতের মতো প্রোফাইলের খেলোয়াড় আসার পরে, সো আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই। সো এদিক দিয়ে যদি আমরা দেখি, প্রথম ম্যাচটাই বলবো যে আমরা যেটা শিলংয়ে খেলেছি, ওই ম্যাচটার দিকে যদি আমরা তাকাই, আমাদের খেলোয়াড়রা কিন্তু অসাধারণ পারফর্ম করেছে। এবং ওই ম্যাচটা যদি আমরা 2 থেকে 3 গোলে জিতি, অবাক হওয়ার কিছু ছিল না। ইন্ডিয়া টিমের বর্তমান যে অবস্থা আর আমাদের টিমের যে অবস্থা, তার মধ্যে কিন্তু আমাদের টিম অনেক বেটার অবস্থায় আছে, আমি মনে করি। আর এই বলতে গেলে যে ওদের টিমে আসলে এখন সুনীল ছেত্রীও কিন্তু নেই, সুতরাং ধারটা কমে হয়তো গেছে। যারা র্যাঙ্কিংয়ের 100-তে ছিল, এখন তারা 100 প্রায় 36 এই পর্যায়ে নেমে আসছে। এবং বলতে গেলে অনেক র্যাঙ্কিংয়ে আমরা অনেক পিছিয়ে 183 নম্বরে আছি। তো এরকম একটা আসলে মেন্টাল পারফরমেন্সের যে আসলে সাম্প্রতিক সময় আমরা আসলে খেলছি, সেখানে কিন্তু আসলে দেখবেন যে জয় নিয়ে কিন্তু আসলে আমরা ফিরতে পারছি না। এবং তার মূল কারণটা একদম শেষ মুহূর্তে গিয়ে আসলে গোলটা কনসিভ করে নেওয়া। আপনার কাছে কি মনে হয় এই কারণটা কেন, যে এত দুর্দান্ত করে আমরা গোলও করছি? এমন ছিল একটা সময় কিন্তু আমরা গোল করতে পারতাম না, এখন আমরা গোল করতে পারছি, কিন্তু প্রতিপক্ষ দল ঠিকই শেষ মুহূর্তে সেটা ওভারকাম করে ফেলছে, যার কারণে আমরা পয়েন্টটা লুজ করছি। এর কারণটা কি? দেখুন, আমার কাছে যেটা মনে হয়, ইন্ডিয়া এবং বাংলাদেশের র্যাঙ্কিং এবং এটা কোনো ফ্যাক্টর না, ডাজেন্ট ম্যাটার। কারণ র্যাঙ্কিংয়ের কথা যদি চিন্তা করেন, আমরা দীর্ঘদিন কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা যখন খেলতাম, ইন্ডিয়া অনেক বেটার সাইড ছিল, এখনের তুলনায় অনেক বেটার সাইড ছিল। কখনো ইন্ডিয়া বাংলাদেশ যখন খেলা হতো, কেউ কাউকে হারাবে বলে কেউ হারাতে পারে না, এখনও স্টিল হয়তো কেউ এতটা ফার হয়ে যায়, এত ফার ডিস্টেন্স না আমাদের মধ্যে। সো আমরা মনে করি যে আমাদের স্টেজে আমরা অনেক বেটার ফুটবল খেলি ইন্ডিয়ার চাইতে, আপনি যদি কম্পেয়ার করেন। সো এখানে আমরা গোল কনসিড করছি ডিউ টু আমাদের মিস্টেকে, কারণ আমরা কিন্তু শেষ পর্যায়ে এসে, বিশেষ করে আমরা যদি লাস্ট এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ যদি আমরা দেখি, লাস্ট মোমেন্টে আমরা গোল কনসিড করা। সো এই জিনিসগুলো হলো জাস্ট ফোকাস করা ম্যাচে। খেলোয়াড়রা একটা সময় মনে হয় যে আমরা ম্যাচ জিতে গেছি বা ড্র করে ফেলছি, ওকে খেলা ছেড়ে দিলাম, দ্যাটস ইট। ওই সময়টাই কিন্তু আমাদের জন্য খুবই হার্মফুল হয়ে যাচ্ছে, আমরা মিস্টেক করছি, সিলি মিস্টেকে আমরা কনসিড করছি। সো এই টুর্নামেন্টটা যদি আপনি ওভারঅল দেখেন, যে বাংলাদেশের পারফরমেন্স, আমরা কিন্তু স্টেজ অনুযায়ী কিন্তু আমরা এখন আমরা যদি ভালো যে সুযোগগুলো কাজে লাগাতে পারতাম এবং মিস্টেকগুলো না করতাম, তাহলে এখন আমাদের পয়েন্ট থাকতো 8 থেকে 9 পয়েন্ট, আমরা কোয়ালিফাই করতাম। আমার কাছে মনে হয়েছে যে টোটাল অ্যানালাইজ যদি আপনি করেন, সো এখানে ওকে সব কিছু ভুলেও যদি আমরা এখন চিন্তা করি যে আমাদের দর্শকদের কথা বলবো আমি, আমাদের দর্শকরা কিন্তু অনেক বছর পর আবার ফিরে এসেছে। বর্তমান প্রেসিডেন্ট কিন্তু আসার পরেই কিন্তু দেখেন, তাবিদাউল আসার পরে কিন্তু জাতীয় দলটাকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। ইনি লন্ডনে উড়ে গেছেন, হামজার সাথে কথা বলেছেন, সুমিচের সাথে যোগাযোগ করে, এবং আরও অনেক খেলোয়াড় আছে যারা প্রোফাইলিং ফিউচারের জন্য রেডি করার চেষ্টা করছেন। সো একটা প্রেসিডেন্ট যখন একটা জাতীয় দলকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, তখন কিন্তু আপনার দর্শকরা মাঠে ফিরে আসছে ডিউ টু আমাদের হামজার মতো একটা প্রোফাইলে প্লেয়ার, সুমিতের মতো প্লেয়ার এসেছে। এই উপমহাদেশে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু এখন চাচ্ছে বাংলাদেশের মতো দলের সাথে খেলার জন্য, সবাই বসে আছে যে বাংলাদেশের সাথে খেলবো। সো এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডটা অনেক হাইয়ে নিয়ে গেছে। সো এখন আমাদের দরকার, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচ খেলতে যাচ্ছি কিছুক্ষণ পরে, এই ম্যাচটা আমাদের প্রত্যাশা থাকবে আমাদের খেলোয়াড়রা স্নায়ুর চাপে না ভুগে নিজেদের বেস্ট পারফরমেন্স করা, এবং লাস্ট ম্যাচগুলো যদি আমরা চিন্তা করি যে ছোট ছোট মিস্টেক না করা, আমরা টাইট মার্কিং করব,
গোলকিপিং পজিশনটা সেরা ম্যাচ খেলবে, অ্যাজ এ লিডার হিসাবে অ্যাজ এ গোলকিপার কিন্তু টোটাল ম্যাচ দেখতে পারে। তার কাছে কিন্তু অনেক কিছু, একটা গোল, আমি নিজেও গোলকিপার ছিলাম, তো আমার মনে হয় যে লিডারশিপটা অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমাদের গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডাররা যদি ভালো মার্কিং করে এবং মিডফিল্ড থেকে ভালো বল দেওয়া হয়, সাপ্লাই করা হয় হামজাকে এবং সুমিতকে, আমার বিশ্বাস যে আমরা এই ম্যাচটা জিততে পারবো। একটু রাফেল মাহবুবের কাছে আসবো। আসলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এই যে বিনোদনের জগৎ থেকে আসলে ফুটবলের সাথে আসলে সম্পৃক্ততা বা ক্রীড়াঙ্গন, শুধু আসলে ফুটবল বলবো না, সম্প্রতি সময়ে এই ক্রিকেট নিয়েও তারা আসলে সম্পৃক্ততা দেখিয়েছে, অন্যান্য স্পোর্টসের ইভেন্টগুলোতেও আসছে, যেমন আর্চারি চ্যাম্পিয়নশিপেও তাদের একটা সম্পৃক্ততা দেখেছি। আসলে খুব ভালো করছে এবং দর্শকদেরও আসলে বাংলাদেশি দর্শক বলি বা দেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু আসলে জিনিসটা দেখতে পাচ্ছেন। তো এই যে খেলাধুলার সাথে সম্পৃক্ততার ব্যাপারটা, এটা আসলে কিভাবে এলো, এটা যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ শান ভাই, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। সো আমরা যদি আইস্ক্রিনের জার্নিটা একদম শুরু থেকে দেখি, এটা কিন্তু ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই, এটা দীর্ঘ 25-27 বছর ধরে যে লিগেসি ক্রিয়েট করছে, আইস্ক্রিন থেকে শুরু থেকে সেটার হাত ধরেই আমরা হেঁটে আসছি। এবং আমরা চ্যানেল আইকে যদি আমরা তার এই এত বছরের অ্যানালাইসিস করি, আমরা কি দেখছি, যখনই অডিয়েন্স যেটা দেখতে চায়, চ্যানেল আই কিন্তু সবার আগে সর্বপ্রথম সেটাই অডিয়েন্সের জন্য নিয়ে আসে। এবং এখানে আইস্ক্রিনের পক্ষ থেকে যদি আমি বলি, আইস্ক্রিন আমরা শুরু করেছিলাম কিন্তু চ্যানেলের লাইব্রেরি দিয়ে, ইমপ্রেসের প্রচুর মুভি, হুমায়ুন আহমেদের প্রচুর মুভি সংগ্রহ আমাদের কাছে ছিল। বাট অডিয়েন্সের কাছে সবসময় একটা চাওয়া ছিল যে এই মুভিগুলোর সাথে সাথে আমরা এখনকার বর্তমান প্রজন্ম যেগুলো চাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি স্পোর্টস কেন আমরা আনছি না। তো শুরু থেকে কিন্তু আমরা অডিয়েন্সের সাথে যখন আমরা কথা বলি, কাস্টমারদের সাথে যখন কথা বলি, ওরা কিন্তু বারবার বলছিল যে আমরা মুভি, নাটক, ড্রামা এগুলোর সাথে স্পোর্টসও দেখতে চাই। এবং সেই সাথেই আমি ধন্যবাদ দিব ইমপ্রেসের ম্যানেজমেন্টের জন্য, এবং অলসো বাফুফুকে আমি ধন্যবাদ দিব যে তারা আমাদের সাথে এই ধরনের একটা পার্টনারশিপে এসেছে, চুক্তিবদ্ধ হয়েছে, যাতে আমরা তাদের এখন যতগুলো খেলা আছে আমরা চেষ্টা করতেছি সবগুলোই যাতে আইস্ক্রিন এবং আইস্ক্রিনের ইউজাররা লাইভ দেখতে পারে। এবং আপনি এটাও জানেন যে আইস্ক্রিন কিন্তু শুধু বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম না, যদিও বাংলাদেশি ওন প্ল্যাটফর্ম, কিন্তু বিশ্বের সবগুলা দেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে আইস্ক্রিন নামায় দেখতে পাবেন, এবং তারা সবাই খেলাটা অ্যাক্সেস করতে পারছে। এবার এফসি কাপের আমরা কিন্তু কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, সব টিকিট কিন্তু প্রথম দিনে সোল্ড আউট হয়ে যাচ্ছে, 6 মিনিটের মধ্যে সবগুলো টিকিট 6 মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো এত অডিয়েন্স কোথায় যাবে? টিভি কিন্তু আমরা জানি এখন কিন্তু একটু পিছিয়ে পড়েছে, কারণ টিভির জন্য একটা আলাদা সেট আপ লাগে, একটা বাসায় একটা টিভি লাগবে, এবং ওইটা দেখার জন্য অনেক মানুষ থাকে, মা একটা দেখবে, বাবা একটা দেখবে, তো কে অ্যাকচুয়ালি খেলাটা দেখবে? সো এখানেই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের মজাটা, যে আপনি যেখানে থাকেন, আপনি বাসে থাকেন, অফিসে থাকেন, স্কুল কলেজে থাকেন, আপনার পছন্দ মতো প্রোগ্রাম, পছন্দ খেলা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছেন। এমনকি প্রবাসীদের কথাটাও যদি বলি, যারা আসলে স্পোর্টস ফ্যান, তারা কিন্তু দেশের বাইরে বসে, কারণ যারা ইউরোপ আমেরিকায় বিভিন্ন সময় আছে, ওই টাইম জোনে বসে কিন্তু বাংলাদেশের টিভিটা আসলে অ্যাক্সেস করতে পারছেন না, সেখানে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটা কিন্তু একটা অবশ্যই আপনি ঠিকই ধরেছেন, সেটাই বললাম যে আইস্ক্রিন কিন্তু এখন আমরা বিশ্বের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এবং প্রবাসী প্রচুর ভাইরা আমাদেরকে বলতো যে ভাই আমি এটা দেখতে চাই, ওটা দেখতে চাই, কীভাবে দেখবো? ইউটিউবে সব কিছু থাকে না, ফেসবুকেও থাকে না। সো তাদের জন্যই কিন্তু আইস্ক্রিনের স্পেশাল প্ল্যাটফর্ম এবং স্পেশাল প্রোগ্রামগুলো আমরা নিয়ে আসি। এর আগের ম্যাচটা আসলে যদি বলি, আমরা হংকং ম্যাচটা আসলে দেখেছি, সবশেষ প্রীতি ম্যাচ নেপালের বিপক্ষে আসলে আমরা দেখলাম। কোনো কারণে কি মনে হয়েছে একটু শেখে? কারণ আপনি কিন্তু যতটুকু আমরা জানি যে আপনি কিন্তু মিতুল মার্মার কোচ হিসেবেও কিন্তু কাজ করেছেন, তাহলে কোন বিষয়টা আসলে সবচেয়ে বেশি ইফেক্ট করে আসলে এই গোল কনসিউমের কারণে? আর ডিফেন্স লাইনটা নিয়েও আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আসলে আমার কাছে যেটা মনে হয় যে মিতুল মার্মার পারফরমেন্স কিন্তু অনেক বেটার ছিল বলে কিন্তু সে আজকে জাতীয় দলের 1 নম্বর গোলকিপার হয়ে এসেছে। সো আমার কাছে যেটা মনে হয় যে ফার্স্ট যদি আমরা দেখি এই টুর্নামেন্টের আগেই ওর পারফরমেন্স ছিল অনেক বেটার। হ্যাঁ, সো ও সিঙ্গাপুরের ম্যাচের কথাই বলবো, সিঙ্গাপুরের ম্যাচের আগেই কিন্তু ও ভাইকে হারিয়েছিল। সো সাইকোলজিক্যালভাবে যদি চিন্তা করি যে আমি গোলকিপার কোচ ছিলাম, মিতুলের গোলকিপার কোচ ছিলাম, ও অফকোর্স ও অনেক বেটার গোলকিপার নিঃসন্দেহে, কিন্তু ওর ভাই মারা যাওয়ার পর থেকে সাইকোলজিক্যালভাবে যদি আমরা দেখি তার পারফরমেন্স ডে বাই ডে ডাউন হয়ে গেছে। হ্যাঁ, সো এটা হতে পারে, একটা খেলোয়াড় কিছু সময় থাকে যে খুব পিক অবস্থায় থাকে, আবার সামহাও কিছু কিছু সময় তার পারফরমেন্স ডাউন হয়। সো আমার কাছে যেটা মনে হয় যে মিতুল এখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই তার সাথে তার কোচিং স্টাফ যারা এখন আছেন তারা কথা বলবেন এবং তার মিস্টেকগুলো নিয়ে কাজ করবেন, এবং মানসিকভাবে তাকে ফোকাস করতে হবে খেলায়। তাকে যদি কামব্যাক করতে হয়, ভালো একটা অবস্থায় আবার যেতে হয়, অবশ্যই তাকে 100% কনসেন্ট্রেশন করতে হবে। আমার মনে হয় যে মিতুলের ভাই মারা যাওয়ার পর, আমি জানি না সে মেডিটেশন করেছে কিনা, আমার মনে হয় মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট। আর ওর সাথে অবশ্যই কোচিং স্টাফ কথা বলে দেখুন, প্রফেশনালিজমে একজন কোচ কখন আস্থা রাখে,
নিশ্চয় তার মধ্যে বেটার কিছু আছে দেখে তার উপর আস্থা রেখেছে। সো দিন শেষে আমরা হয়তো ফিডব্যাকটা নিব পরে, রেজাল্টের পরে, যে কেন খেলাচ্ছেন বা কন্টিনিউয়াস এত প্রেশারের পরও খারাপ করছে। তো আমার কাছে যেটা মনে হয় যে প্রফেশনালি যদি আপনি চিন্তা করেন, আমি যখন খেলতাম আমাদের সাথে কম্পিটিশন কাজ ছিল, আমি আমিনুলের একটা হেলদি কম্পিটিশন ছিল, কখনো আমিনুল খেলতো কখনো আমি খেলতাম। সো আমাদের মধ্যে এই কম্পিটিশনটা ছিল। এখন জাতীয় দলে এমন হচ্ছে যে আপনার গোলকিপিং পজিশনটা যদি আমরা দেখি যে ভালো মানের গোলকিপার আসছে না। জিকোর কথা বলবো, জিকো কিন্তু লম্বা সময় প্রায় 1.5-2 বছর 3 বছর ধরে কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছিল। সো আনফর্চুনেটলি সে জাতীয় দলে নেই, হয়তো তার কিছু কারণে হয়তো জাতীয় দলে নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে জিকোর মতো একটা গোলরক্ষক জাতীয় দলে থাকা প্রয়োজন, খুবই প্রয়োজন। আর যদি জিকো থাকতো, আজকে যারা আছে, শ্রাবণ রায় মাত্র উঠতি, ওদের বয়স কম, হয়তো খুব কম খেলার সুযোগ পেয়েছে, সুজন আসছে, তো সুজনেরও পারফরমেন্স ভালো ছিল আপনার ক্লাব লেভেলে। সো আমার মনে হয় যে জাতীয় দলে যারা আছে তারা কিন্তু মানে যোগ্যতা দিয়েই আছে, কোচিং স্টাফ অবশ্যই ওইভাবেই দেখেছে। তো আমার মনে হয় যে কন্টিনিউয়াস যখন মিস্টেক করে তখন কিন্তু একটা সুযোগ দেওয়া যেতেই পারে আমি মনে করি। দেখুন আমার শুরুতে যদি দেখি, আমার যখন আমি একদম আমার বয়স কত তখন 17-18, তখন আমি প্রথম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ খেলেছি। আমি জানতামও না আমি ম্যাচ খেলবো। ম্যাচের দিন যখন আমাদের মিটিং হয় ফাইনাল দিন, তখন অটো ফিক্সচার ছিল, তো তখন গোলকিপার ছিল আমাদের পনির ভাই, আমাদের অনেক সিনিয়র ভাই, এবং ওনার পারফরমেন্সও বেটার ছিল। তো একটা সারপ্রাইজের মতো হঠাৎ করে কোচ এসে বললো যে আজকে খেলায় বিপ্লব খেলবে। আমার বয়স মাত্র 17-18, ফার্স্ট ম্যাচ খেলবো আমরা, ডেবু ম্যাচ। সো কোচকে মাঝে মধ্যে আপনার সাহসী হতে হবে ডিসিশন নিতে। তো আমার মনে হয় হাবিয়ার ক্যাপ্টেনরা একটু পিছিয়ে আছে কিনা বলে মনে হয়। আমার কাছে মনে হয় যে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, কারণ আপনার শ্রাবণ এবং সুজন অবশ্যই তারা যোগ্যতা দিয়ে জাতীয় দলে আছে, তাদের পারফরমেন্স করে। এবং শ্রাবণের কথা যদি বলো, আন্ডার 23-তেও ভালো ম্যাচ খেলেছে, নিঃসন্দেহে ভালো ম্যাচ খেলেছে। এবং সুজনের কথা বলবো, নেপালের বিরুদ্ধে কিন্তু নেপালের মাঠে ভালো ফুটবল খেলেছে, ভালো গোলকিপিং করেছে। সো আমার মনে হয় যে একটা সুযোগ দেওয়া যেতে পারতো। তো যাই হোক, এটা কোচের ডিসিশন, আমরা অবশ্যই রেসপেক্ট করি কোচকে, কারণ তার উপর ভরসা রেখেই বলছি যে আজকে কিছুক্ষণ পরে আমরা ম্যাচ খেলতে যাব, আমাদের খেলোয়াড়রা যেন তাদের বেস্ট পসিবল ম্যাচটা খেলে, যেই খেলে যারাই টিমে থাকবে তারা যেন বেস্ট পসিবল ম্যাচটা খেলে, এবং আমাদের জয়টা মুখ্য ব্যাপার। কারণ এই ম্যাচটা যদি আমরা অন্তত জিততে পারি, আমাদের যত কিছু হারিয়েছি আমরা সব ভুলে যাব, যত সমালোচনা হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু একটা জয় চায়। ইন্ডিয়ার সাথে যদি আমরা এই ম্যাচটা জিতি, এই উপমহাদেশে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ খুব কম হয়, আমরা খুব কম পাই। তো সো প্রায় অনেক বছর হয়ে গেছে আমরা ইন্ডিয়াকে হারাতে পারি না। 2003 সালের পর এখন পর্যন্ত কোন আসলে মানে 22 বছরের আক্ষেপটা আসলে আজকের ম্যাচে গোছাতে পারবে কিনা বাংলাদেশ, এটার হচ্ছে একটা, সেজন্যই প্রত্যাশা করি এবং শুভকামনা রইল আমাদের দলের জন্য। এবং আমি চাই যে আমাদের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ দিয়ে অন্তত সবাই সবার জায়গায় 100% কনসেন্ট্রেট করবে, কোনো রকম মিস্টেক করব না, আমরা খেলা ছাড়বো না। একদম রেফারি বাঁশি দেওয়া থেকে শুরু করে একদম লাস্ট বাঁশি পর্যন্ত যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি, অবশ্যই আজকে ম্যাচ জিতে বের হবো আমরা। অবশ্যই সেটাই রইলো। তারপর একটু অফ টপিকে আরেকটা আসলে প্রশ্ন আমার আসলে থেকেই যায়, আসলে ফুটবলের গোলকিপিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় আসলে যে গুরুত্বপূর্ণটা হাইট। আসলে আমাদের বর্তমানে যেই পরিমাণ আসলে খেলোয়াড় উঠে আসছে, প্রচুর কিন্তু আসলে জনপ্রিয়তা, কিন্তু সেই পরিমাণে খেলোয়াড় কিংবা হচ্ছে ক্লাব পর্যায়ের যে খেলোয়াড়দের মধ্যে বলি, কিন্তু গোলকিপারের যে হাইটটা আসলে দরকার, সেটা কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা কিন্তু আসলে দেখছি না। এর কারণটা কি আমাদের মানে কেন এখন এরকম মানে ছেলেপেলেদের কি আগ্রহটা নাই, নাকি এরকম ওই ঠিক ওই সম্পূর্ণ আসলে খেলোয়াড়দেরকে আমরা খুঁজে বের করতে পারছি না? ধন্যবাদ, আপনি যেটা প্রশ্ন করেছেন, হাইট একটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডের যারা গোলকিপার আছে, যে ডোনারুমার কথা বলবো, আরও বেশ কোর্তোয়া, সো এমিলিয়ানো মার্টিনেজ আছে, তারপর আপনার নয়ারের মতো গোলকিপার, সবাই কিন্তু 6+, সবাই 6+। সো গোলকিপিং হাইটটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি দেখেন এখানে আমরা, হ্যাঁ গোলকিপার আপনি বলছেন যে পাচ্ছি না, আমাদের গোলকিপার আছে, অবশ্যই আছে। কারণ আপনি যদি আমাদের ইয়ুথ লেভেলে দেখেন, আমাদের আসিফ আছে, মাহিন, ইমনের মতো গোলকিপার আছে, যাদের সাথে আমি কাজ করেছি, এলিট একাডেমিতে তৈরি করেছে, ওরাও 6+, অনেকে 6-6-এর উপরে আছে। এবং শ্রাবণের কথা বলবো, সুন্দর একটা হাইট। হ্যাঁ, তো আমাদের গোলকিপারদের আরও কিছু ব্যাপার আছে যে আমি মনে করি যে আমি নিজে গোলকিপার কোচ, আমার মনে হয় যে ইন ফিউচার ফেডারেশনের উচিত যে গোলকিপিং একটা একাডেমি করা। একটা যদি গোলকিপিং প্রজেক্ট করে, তাহলে আমরা
সারা বাংলাদেশ থেকে অন্তত হাইটের গোলকিপার খুঁজে বের করব, তাদেরকে যদি ট্রেন আপ করি, ওয়েল ট্রেন আপ করি ইন ফিউচারে, আমরা কিন্তু অনেক ভালো গোলকিপার পাবো। আমাদের দেশে কোয়ালিটি আছে, শুধু একটু আমরা যদি সার্চ করি ভালো মানের, অবশ্যই তাদেরকে যদি নার্সারি করি তাহলে অবশ্যই তারা ফিউচারে আমাদের জন্য অনেক বড় অ্যাসেট হবে। এবং এখন ইয়ুথ লেভেলে কিন্তু বেশ কয়টা গোলকিপার আছে যারা, আমি জাস্ট 2021-22 কাজ করেছি প্রায় 2 বছর, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গোলকিপার খুঁজেছি। আমি প্রথমেই টার্গেট করেছি 6 ফিটের উপর গোলকিপার নিব, সেই অনুযায়ী আমি 2-3টা গোলকিপার পেয়েছি। সো ওই গোলকিপাররা কিন্তু আন্ডার-23 খেলেছে, কেউ আবার আন্ডার-19-18-এও খেলেছে। সো এদেরকে যদি আমরা ধরে রাখতে পারি, এদেরকে যদি কন্টিনিউয়াস ভালো প্রসেসিংয়ে যদি ট্রেনিংগুলো করাতে পারি লং টার্ম, তাহলে আমার মনে হয় যে আমরা গোলকিপিংয়ের অভাব হবে না। এবং আরও কাজ করতে হবে, আরও গোলকিপার ফাইন্ড আউট করতে হবে যাদের হাইট আছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ম্যাচে হাইট একটা অনেক বড় ইম্পর্টেন্ট। আশা করছি বাফুফ এই বিষয়টা কি আরও বেশি নজর দিবে। রাফেল ভাই, আরও একবার একটু আসি আপনার কাছে। আপনার কিছুক্ষণ আগে আমাকে এটা বলেছেন দেশের বাইরে থেকে অনেক মানুষ আপনাদেরকে নক করে, বা আমাদের যারা হচ্ছে সাবস্ক্রাইবার আছে তারা আপনাদেরকে আসলে জানায় তাদের কি প্রয়োজন। এই ম্যাচ নিয়ে আসলে স্পটলাইটে হামজা, শামিদ সোম কিংবা জামাল ভুঁইয়া, কারণ জামালের হাত ধরেই তো 2015 সাল থেকে এখন বিদেশি খেলোয়াড়দের আসাটা শুরু হয়েছে। এই স্পটলাইট নিয়ে যদি একটু আসলে প্রশ্ন করি, কাকে আসলে স্পটলাইটে সবাই আসলে দর্শকরা দেখতে যাচ্ছে? একটা হচ্ছে কি, আমার ব্যক্তিগত মতামত যদি বলি, অবশ্যই আমি হামজার অনেক বড় ফ্যান। ওকে, প্লাস আমি যদি আমার অডিয়েন্সের কথাও বলি, আমরা যখন দেখছি যে আমরা কিন্তু অনেক রকম এবি টেস্টিং করি, ইভেন খুব যদি টেকনিক্যাল টার্মে আমরা বলি, আমরা যখন হামজাকে দিয়ে কোনো একটা পোস্টার ডিজাইন করি, ওইটার মধ্যে অডিয়েন্সের যে আমি এঙ্গেজমেন্টটা দেখি, হামজা ছাড়া যখন ডিজাইনটা করি তখন এঙ্গেজমেন্ট একটু কম থাকে। এটাতেও কিন্তু আপনি যেটা বললেন এটা স্পষ্ট চলে আসতেছে যে এই যে বিদেশি প্লেয়াররা আমাদের সাথে খেলতেছে, ওদের যে বন্ডিংটা হচ্ছে এবং তারা পারফর্ম করে যাচ্ছে একটার পর একটা, এটা কিন্তু অডিয়েন্সও অনেক পজিটিভলি নিচ্ছে এবং ওরা কিন্তু এটা আরো বেশি দেখতে চায়। তা আপনার কাছে কি মনে হয় তারা কিভাবে খেলা দেখতে পারেন আর কি প্রস্তুতিটা নিতে পারে, সেটা যদি আমাদেরকে জানাতেন। আইস্ক্রিন দেখা কিন্তু এখন অনেক সহজ। আপনি আপনার যে কোনো ডিভাইস, আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, আইফোন হয়, আপনার যদি ল্যাপটপ হয়, ট্যাব হয়, যে কোনো ডিভাইস থেকে কিন্তু আপনি আইস্ক্রিনটা দেখতে পাবেন এবং খুব সহজ। আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যাবেন, আইস্ক্রিনটি ডাউনলোড করবেন, জাস্ট লগ ইন করে ফেলবেন। ইভেন আপনার যদি অ্যাপটা ডাউনলোড করাও না সম্ভব হয়, আপনি যদি জাস্ট আপনার পার্সোনাল কম্পিউটার থেকে দেখতে যাচ্ছেন, সো iScreen.com.bd-তে গেলে কিন্তু আপনি এর ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন এবং আমাদের অ্যাপে যা যা ফ্যাসিলিটিস আছে ওয়েবসাইটে আপনি পুরো জিনিসটাই দেখতে পাবেন এবং ওখান থেকে খেলাটা খুব ইজিলি দেখতে পাবেন। আইস্ক্রিনের কথা বলবো, ডিজিটাল প্ল্যাটফর্মে এটা কিন্তু ফুটবলে আমি কখনো জানতাম না, আজকে প্রথম আসার পর আপনাদের এখানে যখন আমি এটাকে আবার আপনার এখান থেকে আমি জানতে পারলাম, তখন আমার কাছে ভালো লেগেছে। তো এই ধরনের একটা প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা মানে আমাদের যে কোনো জায়গা থেকে আমরা খেলা দেখতে পাচ্ছি, লাইভ দেখতে পাচ্ছি বসে বসে। আমরা শুধু অ্যাপসটা যদি করে নিই, তো আমার মনে হয় যে এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে চ্যানেল আই, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে পারে যারা আসলে খেলাধুলা পছন্দ, তারাও কিন্তু আসলে আইস্ক্রিন আমার অ্যাক্সেস করতে পারছে, ন্যূনতম একটা আসলে। এবং অবশ্যই এখানে শুধু শ্রেণী না, আমি যদি আমার লোকেশনও বলি, অনেকের পক্ষে কিন্তু ঢাকায় এসে খেলা বা ওই ধরনের নেটওয়ার্কে এসে খেলা দেখা কিন্তু সুবিধা হচ্ছে না। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, একদম মফস্বল থেকে, একদম রিমোট এরিয়া লাইক বান্দরবন এরিয়া থেকেও কিন্তু ওরা এখন ওদের পছন্দ মতো টাইমে খেলাটা দেখতে পাচ্ছে। এবং খেলা যে শুধু আমাদের লাইভ হয় তাও কিন্তু না, খেলা শেষ হয়ে গেলেও কেউ যদি মিস করে, আমরা কিন্তু হাইলাইটস রাখি, আমরা রিপিট টেলিকাস্ট রাখি ওটিটিতে। সো এটা ওদেরকে অনেক বেশি কনভিনিয়েন্স দিচ্ছে খেলাগুলো দেখার জন্য। আর এটার সাথে যদি আমি প্রাইসিংয়ের ব্যাপারটাও বলি, বাংলাদেশের জন্য তো 20 টাকা, বাট বিশ্বের যে কোনো প্রান্তে আপনি থাকেন, আপনার পছন্দ মতো পেমেন্ট ওয়ালেট দিয়ে আপনি দেখতে পাবেন। কারণ আপনি চিন্তা করবেন যে আমি ইউএসএতে বসে আছি, আমি 20 টাকাটা কীভাবে দিব। সো তার জন্য কিন্তু ইউএসএর ওর ক্রেডিট কার্ডে অথবা ওর মোবাইল ওয়ালেট দিয়ে কিন্তু ও ওখানকার পেমেন্ট দিয়ে দেখতে পাবে। তো এই সুবিধাও কিন্তু আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, খুব আসলে দুর্দান্ত বলছেন। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ওয়ালেটের মাধ্যমে তার কারেন্সি দিয়ে কিন্তু আসলে আইস্ক্রিন অ্যাক্সেস করতে পারছেন এবং বাংলাদেশ ভারত ম্যাচটি কিন্তু উপভোগ করতে পারবেন। দর্শক শুনছিলেন কীভাবে আইস্ক্রিনে আপনারা বাংলাদেশ ভারত ম্যাচটি দেখতে পারবেন। সাবস্ক্রাইব করে নিন এবং বাংলাদেশ ভারত এফসি বাছাই পর্বের ম্যাচটি উপভোগ করুন। বিপ্লব ভাই, আপনাকে দিয়ে আসলে শুরু এবং আজকে আপনাকে দিয়ে চেষ্টা করবো একটু আজকের ম্যাচে আসলে প্রত্যাশার ব্যাপারটা কী হবে, যে কত গোলে বাংলাদেশ জিততে পারে বা কী হতে পারে আসলে প্রত্যাশাটা, জয়েরই আসলে প্রত্যাশাটা করছি, সেটার ব্যবধানটা কেমন হতে পারে বা কী করলে আসলে সবচেয়ে মানে আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য একটা সম্মানজনক অবস্থা থাকতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি জাস্ট কিছুক্ষণ পরে আমরা ম্যাচটা শুরু হবে। সো আমার প্রত্যাশা থাকে অবভিয়াসলি জয়, কারণ এই যে দর্শকরা এসেছে সারা মাঠে, এত দর্শক যে ক্রেজ, এবং সারা বাংলাদেশে আজকে যারা দর্শক মাঠে আছেন, মাঠের বাইরে কিন্তু সবাই বসে আছেন টিভি স্ক্রিন বা যে কোনো অ্যাপ, ডিজিটাল প্ল্যাটফর্মে, তো খেলাটা উপভোগ করার জন্য। সো সবার একটাই প্রত্যাশা থাকবে জয়। সো আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমরা যদি মিস্টেক না করি, আজকের ম্যাচটা আমরা ভালোভাবে জিতে বেরোবো। আমার প্রত্যাশা মিনিমাম 2 গোলে জিতবো আমরা ম্যাচ। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। রাফেল, আপনার আসলে কি প্রত্যাশা, কি হতে পারে আজকের ম্যাচে? অবশ্যই ম্যাচের ফলাফল আমরা জিততে চাই। আমরা এই দুটা ম্যাচে যেটা অডিয়েন্সের একটা আফসোস ছিল যে আমরা জিততেও জিততে পারি নাই,
তো আজকে অবশ্যই আমরা চাই আমরা ইন্ডিয়াকে হারাই একটা জয় দিয়ে শেষ করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের ম্যাচটি সবাই উপভোগ করবেন এবং বাংলাদেশ ভারত ম্যাচটি খুব তীব্র উত্তেজনাকর একটা ম্যাচ হবে, সবাই আসলে বুঝতে পারছি। এবং এই ম্যাচটি দেখতে আসলে চোখ রাখতে হবে টিভির পাশাপাশি আমাদের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে, এবং দর্শকরা উপভোগ করুন। এবং আশা করছি বাংলাদেশ আজকের ম্যাচটি জয় দিয়ে রাঙাবে এবং পরবর্তী বাংলাদেশের ফুটবলের যে ভবিষ্যৎটা আরও এক ধাপ এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা রইল। দর্শক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমি আদিল আহমেদ খান এই বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।